বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একচ্ছত্র আধিপত্য ফিরে এলো বাহিনীতে। বড়সড় ধাক্কা খেল বাহিনীর জামাতিকরণ ও ইরানের ধাঁচে বিপ্লবী সৈন্যবাহিনী গঠনের প্রচেষ্টা। এত সব কিছু ঘটল, কিন্তু পিছনে কে বা কোন পরাশক্তি, এই বিষয়টি নিয়েই এখনকার প্রতিবেদন। নমস্কার, খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ভবিষ্যৎ ও তার সঙ্গে জড়িয়ে থাকা বাংলাদেশ সেনার ভবিষ্যৎ কী হবে, এই বিষয়ে নানান আশঙ্কা তৈরি হয়েছিল গত 1.5 বছরের অন্তর্বর্তী সরকারের পুরো সময় জুড়ে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধানের বিরোধ ক্রমশ বাড়তে বাড়তে এমন চূড়ান্ত জায়গায় পৌঁছেছিল যে রাজপথে সেনাপ্রধানের বিরুদ্ধে স্লোগান উঠেছিল, ওয়াকার না হাসনাত। জামাতের অফশুট এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ প্রকাশ্য সভায় দেয়া বক্তৃতায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কুকুর পর্যন্ত বলেছিলেন। মোহাম্মদ ইউনূস কখনো গালমন্দের ভাষা ব্যবহার করেননি সেনাপ্রধানের বিরুদ্ধে ঠিকই, কিন্তু সেনাপ্রধানের ডানা ছাঁটার ও তাকে উত্ত্যক্ত করার বহু ব্যবস্থা করেছেন। বাংলাদেশ সরকারের ভিতর জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ আগে ছিল না। খলিলুর রহমানকে সেই পদে বসিয়ে ওয়াকারুজ্জামানের ক্ষমতা কমিয়ে দিয়েছিলেন ইউনূস। সেনাপ্রধানের তীব্র বিরোধ সত্ত্বেও অপরাধ ট্রাইব্যুনালের দায়রায় সেনা অফিসারদের বিচার করার ব্যবস্থা করেছিলেন ইউনূস। এমনকি 1.5 মাস আগে এই জানুয়ারিতে খলিলুর রহমান, কামরুল হাসান, ফয়জুর রহমানদের দিয়ে সেনার অভ্যন্তরে একটি নরম অভ্যুত্থানের চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন মোহাম্মদ ইউনূস ও তার প্রধান পৃষ্ঠপোষক জামায়াতে ইসলামী। মাঝে একটা সময় মনে হয়েছিল সরকারের চাপের মুখে ভেঙে পড়বেন ওয়াকারুজ্জামান। হাজার গালমন্দ খেয়ে, অপমান সয়ে মুখ বুজে পড়েছিলেন। দেশের লোকের মনে এই সন্দেহ একেবারে বদ্ধমূল হয়ে উঠেছিল যে এই জেনারেলের যেমন নিজের মান সম্মান বোধ নেই, তেমনি ইনি সেনার মান সম্মান রাখতেও উদ্যোগী নন। এখন 12ই ফেব্রুয়ারির ভোটের পর আজকের দিনে এসে বোঝা যাচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান ঝড় সামাল দিয়ে যাচ্ছিলেন এতদিন। আজ ঝড় যখন নেই, যখন আলো ফুটতে শুরু করেছে, মেঘ হালকা হচ্ছে, তখন তিনি তার অপমানের বদলা নিতেও শুরু করেছেন এবং বেশ কয়েকটা হিসেব ইতিমধ্যে কষে দিয়েছেন। সেনাবাহিনীর ভেতরে জামাতপন্থীরা ক্ষমতার দখল প্রায় নিয়ে ফেলেছিল। তাদের পেছনে ছিল পাকিস্তানের আইএসআই, পাকিস্তানের সরকার এবং তার সঙ্গে আমেরিকার সমর্থনও। আমেরিকা যে অন্তর্বর্তী সরকারের শেষ দিকে এসে জামায়াতে ইসলামীর সমর্থনে নেমে পড়েছিল, সে কথা আজ আর গোপন নেই। আর এর ফলে বিপদে পড়েছিলেন সেনাপ্রধান ও তার সঙ্গে বাংলাদেশ সেনার পুরো স্ট্রাকচার। কিন্তু সাম্প্রতিক সময়ে সেনার অভ্যন্তরে কয়েকটি রদবদল দেখে বোঝা যাচ্ছে ইউনূসের বিদায় ও বিএনপির বিজয়ের ফলে জেনারেল জামান শক্তি ফিরে পেয়েছেন আর সেই শক্তির ব্যবহারও করছেন। তিনি ইতিমধ্যেই একটা বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসে গেছেন, বোঝাপড়ায়। আর সেই বোঝাপড়ার ফলে তিনি সেনার ভেতর বড় পদ থেকে তার শত্রু না বলে বলা যায়, যারা তার কাছের নন, তার বিরুদ্ধে ছিলেন, তাদেরকে সরিয়ে দেয়া এবং নিজের বন্ধুদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দেওয়াটা শুরু করে দিয়েছেন। কিছু ট্রান্সফার করেছেন, পোস্টিং করেছেন, এই সবগুলোই সেগুলো বোঝাচ্ছে। সেনাবাহিনী, যার উপর মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বৈশ্বিক ও আঞ্চলিক শক্তির প্রভাব ক্রমেই বাড়ছিল,
সেই প্রভাব কমেছে এখন, এবং সেনা ও সেনাপ্রধান আপেক্ষিকভাবে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এই রদবদলগুলো নিয়ে পাঞ্জা লড়তে গিয়েছিলেন মোহাম্মদ ইউনূস, হেরে গিয়েছিলেন, আর এখন তো ইউনূস ক্ষমতাচ্যুত। কারো কারো মতে তিনি জেলখানায় যাওয়ার দিন গুনছেন, আবার কারো কারো মতে তিনি নাকি রাষ্ট্রপতি হওয়ার দৌড়েও রয়েছেন। ভবিষ্যৎ বলবে কোন দিকে যায়। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বড় শত্রু ছিলেন। তিনি সেনাবাহিনীতে নেই, আর চলে গেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এ বিষয়ে আগেও একদিন আমি একটা রেকর্ডিং করেছি, একটি ভিডিও দিয়েছি। রাষ্ট্রদূত হয়ে দেশ ছাড়বেন। এই স্থানান্তরের মাধ্যমে হাত শক্ত হলো জেনারেল জামানের। এরপর আরও কয়েকটি রদবদলের ব্যাপারেও দ্রুত পদক্ষেপ করা হয়েছে। ধৈর্য ধরে 12ই ফেব্রুয়ারির নির্বাচন শেষ হওয়ার জন্য অপেক্ষা করছিলেন জেনারেল। এমন কথা উঠছে যে তিনি চেয়েছিলেন বলে বিএনপির এই ভূমিধস জয় হয়েছে, মানেটা আপনারা বুঝে নিন। এমন জল্পনাও আছে বাজারে যে লন্ডন থেকে তারেক রহমানের দেশে ফেরানোর পরিকল্পনা, সেই পরিকল্পনায় ভারত সরকার ও তারেক রহমানের বার্তালাপের লুপে, মানে তাদের মধ্যে যুক্ত ছিলেন জেনারেল ওয়াকারুজ্জামানও। সেই ঋণ শোধ করছেন এখন তারেক রহমান সেনাপ্রধানের হাতে হাঁ মিলিয়ে। একটাই শুধু ব্যাপার, খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করেছেন, সেটাও অন্য চাপে। সেই বিষয় নিয়েও আগে একদিন ভিডিও করেছি, দেখে নিতে পারেন। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে জেনারেল জামান সেনাবাহিনীর ওপর পূর্ণ কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার পথে বেশ কয়েকটি বাধা পেরিয়ে এসছেন, বাধা দূর করেছেন। কামরুল হাসান দূর হয়েছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সচিবালয়ের মাধ্যমে সেনাবাহিনীর যে খবরদারি করতেন খলিলুর রহমান, সেটা আর এখন তিনি পারবেন না। সেনাপ্রধান তার বিশ্বস্ত লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমানকে বাহিনীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ চিফ অফ জেনারেল স্টাফ পদে নিযুক্ত করতে পেরেছেন। খলিল কামরুল চক্রের ক্রমাগত বিশৃঙ্খলা জেনারেল জামানের জন্য একটা বড় হুমকি ছিল। একাধিকবার সেনা সদর দপ্তরে গৃহীত সিদ্ধান্তগুলো এনএসএর মানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমানের অফিস থেকে বাতিল করা হচ্ছিল। বিশেষ করে আপনাদের মনে থাকতে পারে, নবম পদাতিক ডিভিশনের প্রাক্তন জিওসি মেজর জেনারেল মঈন খানের পদোন্নতির সুপারিশ আটকে দেয়া এবং তাকে অবসর নিতে বাধ্য করা জেনারেল জামানের জন্য একটা লজ্জাজনক পরাজয় ছিল। এর মূলেও ছিলেন খলিলুর কামরুল চক্র। খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ থেকে অপসারণের পরপরই সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে উল্লেখযোগ্য রদবদল ঘটেছে। লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমান, যিনি আগে এআরটি ডিওসির জিওসি ছিলেন, তাকে সিজিএস পদে নিযুক্ত করা হয়েছে। 24তম পদাতিক ডিভিশনের প্রাক্তন জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে নতুন পিওসো এএফডি হিসাবে নিযুক্ত করা হয়েছে। বিদায়ী পিএসও লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত হিসেবে পাঠিয়ে দিয়ে সেনাবাহিনী থেকেই দূর করে দিয়েছেন। ব্রিগেডিয়ার কায়সার রশিদকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে এবং এফআই এর মহাপরিচালক নিযুক্ত করা হয়েছে তাকে। সেনাপ্রধানের জন্য সবচেয়ে লজ্জাজনক বিষয় ছিল যুদ্ধ অপরাধে অভিযুক্ত জামাতে ইসলামীর নিয়ন্ত্রিত বেসামরিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত নিয়মিত সেনা কর্মকর্তাদের হাজির করতে বাধ্য করা। এটা ছিল তার লজ্জাজনক পরাজয়। বাংলাদেশের ইতিহাসে রক্তাক্ত বেসামরিক আদালত নামে পরিচিত সামরিক কর্মকর্তাদের বিচার ব্যতিক্রমী। সাধারণত সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ সামরিক আদালতে বিচার করা হয়। সেনা কর্মকর্তাদের একটি বড় অংশের চাপ সত্ত্বেও সেনা প্রধান, তৎকালীন আইসিটি প্রধান
আইসিটির প্রধান প্রসিকিউটর তাজুল ইসলামকে সামরিক কর্মকর্তাদের বেসামরিক আদালতে হাজির হওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে রাজি করাতে অনুরোধ করেও ব্যর্থ হন। কারণ তাজুল ইসলামের পিছনে ছিলেন মোহাম্মদ ইউনূস, পিছনে ছিল জামাত। প্রাক্তন প্রধান বিচারপতি রিফাত আহমেদের বাসভবনে গিয়ে তার সাথে দেখা করার এবং তাজুলকে সেনা সদর দপ্তরে তলব করার পরেও জেনারেল জামান বেসামরিক আদালতে সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন আটকাতে পারেননি। এটা তার পরাজয়। মোহাম্মদ ইউনূসের সাথেও তিনি দেখা করেছিলেন, যেদিন প্রধান বিচারপতির সাথে দেখা করেন সেই একই দিনে, তাতেও কোনো লাভ হয়নি। প্রাক্তন এনএসএ খলিলুর রহমান এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের সেনাবাহিনীর মধ্যে সমান্তরাল তত্ত্বাবধান সামরিক বাহিনীর মধ্যে অসন্তোষ তৈরি করেছিল। খলিলুর রহমানের অফিস কার্যকরভাবে বিকল্প সেনা দপ্তর হিসেবে কাজ শুরু করেছিল। পদোন্নতি এবং বদলির বাইরেও খলিল সামরিক সরঞ্জাম ক্রয় এবং অন্যান্য নীতিগত বিষয়ে হস্তক্ষেপ করার জন্য পিএসও কামরুলকে ব্যবহার করেছিলেন। জেনারেল জামানকে অস্থিতিশীল করার জন্য বেশ কয়েকটা প্রচেষ্টা করা হয়েছিল। তাকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের, জিওসি এবং অন্যান্য কমান্ডিং অফিসারদের সাথে ঘন ঘন বৈঠক করে অস্বস্তিকর পরিস্থিতি সামাল দিতে হয়েছিল। এক পর্যায়ে খলিলুর রহমানকে ঢাকা সেনা নিবাসে অনানুষ্ঠানিকভাবে, মানে কোনো আনুষ্ঠানিক কোনো হুকুম না দিয়ে, কোনো নির্দেশ জারি না করেও খলিলুর রহমানকে সেনানিবাসে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করা করেছিলেন ওয়াকারুজ্জামান। আপাতত জেনারেল জামানকে সেই বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্তি দেওয়া হয়েছে। জেনারেল জামানের জন্য আরেকটি সংবেদনশীল বিষয় হলো পূর্ববর্তী বিডিআর, বর্তমানে বিজিবিতে সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ড। অভিযুক্ত বিডিআর সদস্যদের ইতিমধ্যেই দীর্ঘদিন আইনের আদালতে বিচার করা হয়েছে, তারা শাস্তি ভোগ করছে। তাদের বিভিন্ন মেয়াদের সাজা দিয়ে কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে গত 18 মাস ধরে আওয়ামী লীগ বিরোধী গোষ্ঠীগুলো শেখ হাসিনা সরকার এবং ভারতের মধ্যে সংযোগ আবিষ্কার করার ন্যারেটিভ নিয়ে এই মামলার গতিপথ পরিবর্তন করার চেষ্টা করেছে। সেনাপ্রধান আগেই ঘোষণা করেছিলেন, বিচার সম্পন্ন হয়েছে। ওই রাউত ক্লাবের মিটিংয়ে তিনি সেখানে বলেছিলেন অপরাধীরা তাদের সাজা ভোগ করছে। তিনি বলেছিলেন এখানে কোনো ইফস অ্যান্ড বাটস নেই, যদি বা কিন্তুর কোনো কথা নেই। তিনি রায়ের গতিপথ পরিবর্তনের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে ছিলেন এবং এখনও সেই জায়গায় দৃঢ় আছেন। জেনারেল জামানের পূর্ব ইতিহাসে জামাতের গন্ধ আছে শোনা যায়। যৌবনে ছাত্র শিবির করতেন, সবাই ভেবেছিল তিনি দৃঢ়ভাবে জামাতের সঙ্গে আছেন। 24-এর 5 আগস্টে যেভাবে তিনি একদম প্রথমেই আমিরে জামায়াত উচ্চারণ করেছিলেন, তখনও কিন্তু জামায়াত একটি নিষিদ্ধ রাজনৈতিক দল, তবু তাতে তিনি তার নামটাই প্রথমে বলেছিলেন আমিরে জামায়াত, এবং সেইটা বলার পরে মানুষের সন্দেহ আরও পাকা হয় যে ইনি জামাতের শিবিরের মানুষ। কিন্তু কচু উল্টে গাল ধরল ভবিষ্যতে এসে। 18 মাসে জামাত আর জেনারেলের সম্পর্ক এমন তেতো হয়ে গেছে যে এখন হাত কামড়াচ্ছে জামাত। সেনাবাহিনীর শীর্ষ পদগুলির জামাতিকরণ প্রায় খতম হয়ে গেছে এবং জেনারেল জামানের কমান্ড পুরোপুরি প্রতিষ্ঠিত। ওদিকে আইসিটি প্রধান প্রসিকিউটর তাজুল ইসলামকে অপসারণের ফলে বেসামরিক আদালতে নিয়মিত অফিসারদের বিচারের সমস্যা সমাধানের পথ খুলে গেছে। জেনারেল জামান সেনাবাহিনীকে একটি পেশাদার বাহিনীতে রূপান্তরিত করার জন্য সক্রিয় প্রচেষ্টা করেছেন। তার জন্য সাধারণ সৈন্যদের মধ্যে তিনি জনপ্রিয়। তিনি প্রায়শই বলেছেন যে তিনি বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য নিযুক্ত সৈন্যদের দ্রুত ব্যারাকে ফিরিয়ে আনতে চান। তবে ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে ইঞ্জিনিয়ার্ড একটি নির্বাচন
তারপরে রাজনৈতিক সরকার গঠনের পরেও সেনাবাহিনী কিন্তু পুরোপুরি ব্যারাকে এখনো ফিরে আসেনি। খবরে প্রকাশ, এপ্রিল মাসে আফ্রিকায় জাতিসংঘের একটি মিশনে যোগদানের জন্য অফিসার ও সৈন্যদের একটি বিশাল দল গঠনের কথা রয়েছে। আরও বেশি মাত্রায় সেনাকে পাঠানো হবে জাতিসংঘে। এই দলের তালিকা গত জানুয়ারিতে চূড়ান্ত করা হয়েছিল। আওয়ামী লীগ পরিবারের সদস্য হিসেবে যারা চিহ্নিত সেই সব সেনা সদস্যদের এই মিশনের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। জুলাই আগস্ট 2024 সালের জনসাধারণের কেলেঙ্কারি বা গণপ্রতারণার পর শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং তারপর জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশে নতুন করে ক্ষমতার কেন্দ্র হিসেবে আবির্ভূত হলেন। এখন জনসাধারণের একটি অংশ বিশ্বাস করে যে ইউনূস সরকারকে নির্বাচন করতে বাধ্য করে জেনারেল জামান একটি জাতীয় বিপর্যয় রোধ করেছেন, কিন্তু সেনাবাহিনীর উপর তার নিরঙ্কুশ যে নিয়ন্ত্রণ, সেটা কি তাকে কর্তৃত্ববাদী করে তুলবে? যা খুশি তাই করবেন তিনি? তা কিন্তু কিছুটা কাঁটা সেখানে আছে। কোয়ার্টার মাস্টার জেনারেল QMG লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান তার পদেই কিন্তু রয়ে গেছেন এবং ফয়জুর রহমান পাকিস্তানপন্থী, জামাতপন্থী এবং সেনাবাহিনীর 3 নম্বর গুরুত্বপূর্ণ পদে কিন্তু তিনি বসে আছেন। এটা মনে রাখতে হবে। ওয়াকারুজ্জামানের একমাত্র পথের কাঁটা হচ্ছেন কোয়ার্টার মাস্টার জেনারেল ফয়জুর রহমান। ধন্যবাদ।